कर लूं। हो ये ठंडा चांद पकड़ लूं, ओ ये काली रात जकर लूं। हो ये ठंडा चांद पकड़ लूं, दिन रात के बैरी भेद का रुख मोर के मैं रख लूं। तुझ संग पैर लगाया ऐसा, तुझ संग पैर लगाया ऐसा, रहा ना मैं फिर अपने जैसा। हो रहा ना मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये बलाल इश्क, ये गैर इश्क, ये बैर इश्क, इश्क इश्क। কি পাগলের মতন হয়ে যাই আমি গান করতে গেলে, আমি পুরো পাগলের মতন হয়ে যাই, মনে হয় যেন গান করতেই থাকি, গান করতেই থাকি। জানি না গানটাতে কপিরাইট দেবে কিনা, বিশ্বাস করো কপিরাইট দিলে পুরো সেগমেন্টটাকে কেটে আমাকে বাদ দিয়ে দিতে হবে, ট্রিম আউট করে দিতে হবে। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর টপিক অবশ্যই করে টিনের ছাউনি দেওয়া ঘর, স্বপ্নের ঘর, সেটাকে নিয়ে তো অবশ্যই বলবোই। সকালবেলা একটা ভিডিও করেছি, সেখানে প্রচুর 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 ভালো কমেন্ট এসেছে এবং প্রত্যেকে আমাকে স্ট্রং হতে বলেছে, প্রত্যেকে আমাকে এই ধরনের সিচুয়েশান যাতে আমার সাথে রিভাইজ না হয়, রিপিট না হয়, রিভাইজ না রিপিট না হয়, সেই নিয়ে আমাকে সাবধান করেছে। একজন বলেছে যে এরকম নিজের হাজব্যান্ডের দিকে কথা ভেবে, নিজের কথা ভেবে, নিজের পারিবারিক রেপুটেশনের কথা ভেবে এই রকম কাজে আর কখনো যেও না, মানে এই ধরনের সাপোর্ট সিস্টেম হওয়া তোমার দরকার নেই। মনুষ্যত্বকে বিসর্জন দেওয়া একটা কথা আছে জানো তো, জাত যায় না ধুলে স্বভাব যায় না মরলে। তো আমার স্বভাবটাই হয়তো এরকম। তবুও আমি বহুত কিছু শিখেছি এই ইউটিউবে এসে, এত আঘাতের পর আঘাত খেয়েছি, এত বিট্রে হয়েছি, কিন্তু কখনো নিজের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে ফেরোসাস্ত হয়ে যায়নি, হিংস্রত হয়ে যায়নি। উপরন্তু নিজের কোথায় খামতি, নিজের কোথায় ভুল হচ্ছে সেই দিকগুলিকে রেকটিফাই করার চেষ্টা করেছি। আর তার রেজাল্ট আজকে মানুষ আমার কিছুটা হলেও বুঝতে পারছে যে না, এই মানুষটা সত্যিই এতটাই খারাপ না যেটা কিনা আমরা ভাবতাম, বা যেটা কিনা তাকে প্রিটেন্ড করার চেষ্টা করা হতো। তো এটাও বা কম কি, ঠিক আছে? এটা অনেক বড় একটা পাওনা আমার, যে আঘাত খেয়েও নিজেকে হারিয়ে ফেলিনি, নিজেকে বিসর্জন দিয়ে দিইনি, নিজেকে আরও মানে বলে না, আরও নিজেকে রেকটিফাই করেছি, আরও রিফাইন্ড করেছি। তো যাই হোক, সকালবেলা যে ভিডিওটা করেছি সেখানে তো বললাম প্রচুর এই ধরনের কমেন্টের পাশাপাশি একটা কমেন্ট এসেছে যেটাকে নিয়ে না বললেই না। এই ধরনের কমেন্ট আসলে পরে না আমি আমার পুরনো আমিকে বড্ড মিস করি। কমেন্টটা করেছে দেবযানী মণ্ডল। আচ্ছা, তোমার হাজবেন্ড কি বেটা ছেলে না? কোনো জায়গা থেকে বলেছি এই ধরনের কথা যে আমার হাজবেন্ড জেন্ডার ওয়াইজ কি? নাকি তোমার চোখে নেওয়া হয়েছে যে তুমি এই ধরনের একটা প্রশ্ন আমাকে করলে? তার কারণটা অবশ্য পরে লিখেছে। কারণ মারুর শ্বশুর ঝাড় দিচ্ছে বলে বলছো একজন বেটা ছেলে ঝাড় দিচ্ছে। মারিয়ার যা কোথায়? তাহলে তুমি বাড়িতে কি করো যে তোমার হাজব্যান্ড, আচ্ছা হাজব্যান্ড বানানটা পরেরটা ভুল হয়েছে, যাই হোক, ঝাড় দেয়? আসলে সে কি বেটা ছেলে বলে উল্টো হেসেছো। অ্যাকচুয়ালি তুমি মানুষটাই উল্টো।
অ্যাকচুয়ালি তুমি মানুষটাই উল্টো, তার জন্য হাসিটার ইমোজিটা উল্টো দিয়েছো। কথা যখন বলবে একটু নিজেদের ঘরের কথা ভেবে বলবে। একজনকে কটাক্ষ করছো, কিন্তু আচ্ছা কিন্তু বানানো হয়নি, কিন্তু সেই কাজ তোমার বাড়িতেই হয়, তাহলে এটা কি ধরনের সমালোচনা? এর পরিপ্রেক্ষিতে যেই সমস্ত রিপ্লাই এসেছে সেই রিপ্লাইগুলোকে নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলবো না, শুধুমাত্র মেন কমেন্টটাকে নিয়ে বলবো। তোমাকে কে বললো আমি কটাক্ষ করেছি? বাংলা কথা বোঝো না? বাংলা ভাষায় ভিডিও করেছি, একদম কোনো রকম কোনো ডবল মিনিং কথাবার্তা আমি আমার ভিডিওতে বলিনি। তাহলে তোমার এত বুঝতে অসুবিধা হলো কোথায় যে আমি কটাক্ষ করেছি? আর তোমাকে কে বলল যে আমার বরকে নিয়ে এই যে জেন্ডার নিয়ে যে প্রশ্নটা তুললে, কি হিসেবে তুললে? কাজ করা দিয়ে আমি কখনো জেন্ডার, আজ পর্যন্ত জেন্ডার বিচার করেছি তোমাকে কে বলল? গোটা ওয়াইটি জানে, গোটা ওয়াইটি জানে যে সুতপা কোনো সময় জেন্ডার পারপাস কথা বলে না। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে? যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেবে, যে সম্মান পাওয়ার যোগ্য নয় তাকে অসম্মান করারও দরকার নেই, তাকে ইগনোর করা ভালো। ঠিক আছে? এই ধরনের কথা সুতপা সব সময় বলে আসে আর বলে এসছে, এবং সেটা সুতপা মনে প্রাণে ধারণ করে। সেই কারণের জন্য সুতপা এই ধরনের কথাগুলো বলে যে খুন্তিনারা শুধুমাত্র মহিলাদের কাজ নয়, আবার বাইরে গিয়ে উপার্জন করে সংসার প্রতিপালন করা সেটা একমাত্র বেটা ছেলের দায়িত্ব নয়। বুঝতে পেরেছ? মাথা মোটার মতন কথা তো তুমি বলে গেলে, মাথা মোটার মতন কথা তুমি বলে গেলে যে আমি কটাক্ষ করেছি। আমি কোনো জায়গা থেকে কটাক্ষ করিনি। সাধারণ সেন্স, ন্যূনতম সেন্স যদি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি বোঝার চেষ্টা করতে যে সুতপা কি ওয়েতে, কোনভাবে কথাটা বলেছে। আমি বলেছি যে শ্বশুর কেন ঝাড় দেবে, বৌমা রয়েছে তো। এবার তুমি সেই কথাটা পুরো আমার দিকে ঘোরালে। প্রথম কথা, আমাদের বাড়িতে কাপড় কাচার জন্য, বাসন মাজার জন্য, ঘর মোছার জন্য, উঠোন ঝাড় দেওয়ার জন্য মাসকাবাড়ি ওই মাসিক মায়না দেওয়া হেল্পিং হ্যান্ড আছে। বুঝতে পেরেছ? যদি সামনে থাকতে হয়তো ওই মাথার মধ্যে টোকা মেরে মেরে তারপরে এই কথাগুলো ঢুকিয়ে দিতাম। হ্যাঁ, টোকা মেরে মেরে ঢুকিয়ে দিতাম, আবার ভুল কিছু ভেবে নিও না। আমাদের বাড়িতে এইসব কাজগুলো করার জন্য মানুষ আছে, তো আমি কিসের জন্য করতে যাব? আমার বর উঠোন ঝাড় দেয় কতটুকু তোমার আইডিয়া আছে জানো? দেখিয়েছি কোনোদিনও? মুখে বলেছি। কেন জানো তো? কারণ ওই সকালবেলা আমাদের এটা আমরা মানি, যেটা কিনা এই যে যার হয়ে কমেন্ট করতে এসেছো তারা কিচ্ছু মানে না। তারা বাসি বিছানায় বসে চা খায়, মুখে জল না দিয়ে ব্রাশ না করে চা খায়। তো এই ধরনের গিদরের সঙ্গে আমাদের সঙ্গে তুলনা করবে না। আমরা বাসি মুখে রান্নাঘরে পর্যন্ত যাই না। বোঝাতে পারলাম? আমরা বাসি মুখে রান্নাঘরে এন্ট্রি পর্যন্ত নিই না। এটা আমি ছোটবেলা থেকে দেখে এসছি। বাসি মুখে রান্নাঘরে যাওয়া, চা খাওয়া তো কোনো কিছু খাওয়া তো দূরের কথা, রান্নাঘরে পর্যন্ত আমরা যাই না। এঁঠো বাসন রাত্রেবেলা মেজে ধুয়ে রাখি। বুঝতে পেরেছ? আহাম্মকের মতন এখানটায় অসভ্যতামি করতে এসেছো, এই কমেন্ট করার নাম করে অসভ্যতামি করেছো। ওর পক্ষ নিয়ে কথা বলো, ঠিক আছে, কিন্তু যেটা আমি বলিনি, যেটা আমি প্রিটেন্ড করিনি, সেটা জোর করে কেন প্রিটেন্ড করাতে চাচ্ছ? আমার কমেন্ট বক্সে এসে ছেড়ে দেবো ভেবেছো? ছেড়ে দেওয়ার পাত্রী তো আমি কোনোদিনই না, কাউকেই না। তা তুমি কমেন্ট করেছো, একজন ভিউয়ার, তোমাকে আমি ছাড়বো কীভাবে? তাই না? আমি বলেছি যেখানে ওর যা আছে, সেখানে ওর যা তার নিজের ছোট জায়ের স্বাদ হবে, সে তো আগ বাড়িয়ে বাড়িয়ে আনন্দের সঙ্গে সব কাজ করবে। সেখানটায় তার টিকিটই খুঁজে পাওয়া যায়নি। তার জায়গায় তার শ্বশুর ঝাড় দিচ্ছে। আমাদের কাজ করার জন্য, এইসব কাজ করার জন্য ভগবানের দয়ায় আমাদের হেল্পিং হ্যান্ড আছে, তাই আমার কিছু করতে হয় না। আর ওই যে বললাম, বাসি ঘরে, বাসি উঠোনে আমার বর বেরোয় না। সেই কারণের জন্য ওই জাস্ট সামনের যে আমাদের চাতালটা আছে, সেই সামনের চাতালটা জাস্ট একটুখানি ঝাড় দেয়, এমন না পুরো উঠোন ঝাড় দেয়। বুঝতে পেরেছ? আর সেইটুকু ও কেন দেয়? কারণ ওই টাইমটাতে আমি ঘরের কাজে ব্যস্ত থাকি, সেই কারণের জন্য দেয়। আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বাসি বিছানায় পড়ে থাকি না যে কখন আমার বর এসে চা করে দেবে, তারপরে আমি চা খেয়ে আমার মুড ভালো করে তারপরে বাকি কাজে হাত দেব। বুঝাতে পারলাম? আমি ওই রকম বউ না যে আমি লাইভ করব আর আমার বরকে দিয়ে ময়দা মাখাবো। কাজ করে এসেছে তাতে কি আছে, ময়দা মাখাবো, ময়দা মাখ আর আমি লাইভ করব। তুই ময়দা মাখবি, আমি লাইভ করব। ওরকম সম্পর্ক আমাদের মধ্যে নেই। ঠিক আছে? আর যেটা বলেছি সেটা কটাক্ষ করিনি, সেটা ওদের মধ্যে কি রিলেশন
সেটা বোঝানোর জন্য বলেছি। আশা করছি এরপরে মুখ উঁচু করে কমেন্ট করতে আসার আগে না 10 বার ভেবে নিয়ে কি বলেছি সেটার ইনার মিনিংটা বুঝে নিয়ে তারপরে কমেন্টটা করবে, নতবা নেক্সট টাইম আবারও ধুয়ে বেরিয়ে যাব। আর যদি অতিরিক্ত বাড়াবাড়ি করতে দেখি, কমেন্ট করার নাম করে অতিরিক্ত বাড়াবাড়ি নোংরামো যদি করতে দেখি, হাইড করে দেবো, যাতে আমার কমেন্ট বক্সে আর তোমার মতন কি যেন বলে ওটাকে, আউলিয়ে যাওয়া মেন্টালিটি, হ্যাঁ, আউলিয়ে যাওয়া মেন্টালিটির মানুষ যাতে আমার কমেন্ট বক্সে না থাকে। আমার কমেন্ট বক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তো তোমার মতন এই ধরনের নোংরা মানসিকতার কমেন্ট কর্তা বা ভিউয়ার দরকার নেই আমার, বুঝতে পেরেছ? চলো সাইড হও। নেক্সট যেই বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা অবশ্যই করে বিবির বিষয়। আজকের ভিডিওটা যে করেছে, আমি ভাবছি মাত্রাতিরিক্ত সহ্য করার ক্ষমতা না থাকলে কেউ এই টাইপের ভিডিও একটা শেয়ার করতে পারতো না, ঠিক আছে? কেন বলছি মাত্রাতিরিক্ত সহ্য করার ক্ষমতা? এটাকে যদি তুমি চলতি ভাষায় বলতে চাও যে ওই যে গন্ডারের চামড়া, ওর বর বলে না গন্ডারের চামড়া, তো হ্যাঁ, পয়সা উপার্জনের জন্য সোশ্যাল মিডিয়ার মতন জায়গায় গন্ডারের চামড়া করে নিতে হয়, সেটা আমাদের কম বেশি সবারই হয়ে গেছে। কিন্তু যেই জায়গাটা চলো ছাড়ো, কে তার ভিডিওতে কি দেখাবে না দেখাবে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। বিষয়টা কি হয়েছে? বিষয়টা হয়েছে তার সর্বনাশ হয়ে গেছে, তার বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। আমি তো ভাবলাম ঝড়ের চোটে টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে, আমি এটাই ভেবেছি টিনের চাল নিঘাত উড়িয়ে নিয়ে গেছে। তারপরে ভিডিওটা ক্লিক করে দেখলাম, কারণ আমি সকালবেলায় জাস্ট টাইটেল থাম্বনেলটা দেখেছি, ওইটুকুই যথেষ্ট। ওইটুকু দেখে নিয়ে আমি ভাবছি কি আবার হলো, পরে দেখবো, কারণ দোকানে থাকি, ওই দেখলে পরেই আমার মধ্যে ভিডিও করার জন্য একটা ভেতর থেকে শুরু হয়ে যাবে তাড়না। তো ভাবলাম না, যখন ভিডিও করব ঠিক তার আগের মুহূর্তে আমি দেখে নেব, তাহলে জিনিসটা কারেন্ট কাজটা ভালো হবে। তো যা দেখলাম তা হচ্ছে, প্রথমে ওই জামা কাপড় তুলছে, জামা কাপড় মেলছে, হ্যাঁ জামা কাপড় মেলছে, মেলতে মেলতেই চলে আসলো ঝড়। সেই ঝড় আসতে না আসতেই জামা কাপড় তুলছে, তা ক্যামেরা বন্ধ নেই। তো একজন দেখলাম কমেন্ট করেছে, আজকে আর ওর কমেন্ট বক্স খোলার দরকার নেই, প্রত্যেকটা কমেন্টের একটাই মিনিং ছিল। তো একজন দেখলাম কমেন্ট করেছে যে কাপড় উড়ে যায় যাক, ক্যামেরা বন্ধ হবে না। হ্যাঁ, ক্যামেরা কেন বন্ধ হবে? ক্যামেরার জন্যই তো সব কিছু, ক্যামেরা কেন বন্ধ হবে বলো তো? আজকে এই ক্যামেরা যদি না থাকতো, না হতো ওর ছাদ, না ও ছাদে জামা কাপড় মেলতে আসতে পারতো, তাই না? তো ওই ক্যামেরা ছিল বলেই ছাদে জামা কাপড় মেলছে, আর ছাদের থেকে জামা কাপড় উড়িয়ে নিয়ে চলেও যাচ্ছে। তো ক্যামেরারই মহিমা সব, ক্যামেরা বন্ধ করলে তো হবে না। আরেকজন লিখেছে, তোমার বরকে যদি উড়িয়ে নিয়ে যেত, ঝড়ে যদি তোমার বরকে উড়িয়ে নিয়ে যেত। না, এখনো অতটাও রোগা হয়নি, আর আশা করছি ডায়েট মেনটেন করে চলছে, ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, তাড়াতাড়ি এবার উঠছে নিয়ম মাফিক। তো আশা করছি অসুবিধা হবে না, যা হবে ভালোই হবে, আর কারোর ক্ষতি চাইতে নেই, ঠিক আছে? আচ্ছা, এবার মেন যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, বৃষ্টি হওয়ার সাথে সাথে, এতদিন বৃষ্টি হয়েছে এরকমটা হয়নি। গতকালকের বৃষ্টিতে কি হয়েছে, ওই যে টিনের যে ফাঁকটা আছে, চালের যে ফাঁকটা আছে, সেই ফাঁক দিয়ে জল চুইয়ে দেওয়াল বেয়ে পড়ছে। এবার বেশ ভালো মাত্রাতেই দেওয়াল বেয়ে জলটা পড়ছে। বলছে এতদিন হয়নি, হঠাৎ করে কেন হলো? অ্যাকচুয়ালি যখন বৃষ্টি হয় তখন সবসময় যে শুধুমাত্র বৃষ্টি হয় তা কিন্তু না, বৃষ্টির একটা ধরন আছে। আমরা যখন বৃষ্টিপাতের প্রকারভেদ পড়েছি, কি পরিচালন বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাতের কয়েকটা ভাগ ছিল না? তো সেরকম বৃষ্টি যখন সোজা হয় তখন বৃষ্টির একটা নাম, বৃষ্টি এরকমভাবে একটুখানি তেচড়াভাবে হয় তখন সেই বৃষ্টির আরেকটা নাম। আশা করছি তোমাদের প্রত্যেকেরই মনে আছে। এগুলো মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় ছিল সিলেবাসে, উচ্চ মাধ্যমিকেই মনে হয় ছিল, মাধ্যমিকে আমার সঠিক মনে পড়ছে না, তবে মাধ্যমিকের আগে। তো এইগুলো আমার মনে আছে, পরিচালন বৃষ্টিপাত, আরও বৃষ্টিপাতের নাম আছে, বাট ভুলে গেছি এই মুহূর্তে। তো এবার তার সাথে সাথে হাওয়াও হয়। এবার এতদিন হয়তো ওই হাওয়াতে বৃষ্টিপাত হয়নি, যেই বৃষ্টিপাত কিনা গতকালকের ইসেতে হয়েছে, ঠিক আছে, হাওয়ার চোটে হয়েছে, যার জন্যই ঢুকেছে, বৃষ্টির জলটা ঢুকেছে। এবার ঢুকেছে মানে ঢুকেছে, মারাত্মক ভয় পেয়ে গেছে। আর ভয় পাওয়ার মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে কারেন্টের সুইচ বোর্ড, সেই বোর্ড চুইয়ে তারপরে জল পড়ছে। এটা খুব স্বাভাবিক ভয় পাওয়ারই বিষয়। আমার বর সব সময় সাবধান করতো, যখনই বর্ষাকাল আসতো তখনই বলতো যে সুইচ বোর্ডে হাত দিতে সাবধান, ঠিক আছে, ঝাড়া মারবে কিন্তু। কারণ অতিরিক্ত বৃষ্টি হলে পরে কি হয়,
এই দেখবে মেঝে ঘেমে জল ওঠে, দেওয়াল ভিজে যায়, তো খুব স্বাভাবিকভাবেই ওই বোর্ডেও কিন্তু কারেন্টের মধ্যেও কিন্তু তার এফেক্ট পড়ে। তো সেই কারণের জন্য সবসময় আমাকে সাবধান করতো। তো সেই ভয়টাই ও পাচ্ছিল। তারপরে মেঝেতে নাকি জল থই 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 করছে। এবার এই নিয়েই আর কি বিশাল টেনশন, যে কারেন্ট সুইচ দিতে পারছে না, মেন সুইচ অফ করে দিয়েছে, তারপরে কেমন মিস্ত্রি কেমন ঘর বানিয়েছে, তার উপরে মানে বিশাল আক্রোশ, বিশাল আক্রোশ। তো এই যে টোটাল বিষয়টা যখন তুলে ধরেছে ভিডিওতে, তখন মানুষের একটাই কথা, কেন খুব তো ঝড় করছিলে, খুব তো বৃষ্টি বৃষ্টি করছিলে, এখন কি হলো, হয়ে গেল? একটা কমেন্ট ফার্স্টেই, যেটা টপ কমেন্ট থাকে না, টপ কমেন্টে রয়েছে দেখলাম যে যতক্ষণ না পর্যন্ত নিজের চামড়ায় টান পড়ে ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না আসল মর্মটা। হ্যাঁ, ও মূর্খের মতন সব সময় বলতো যে ঝড় দেখবো, বৃষ্টির ঝমঝম আওয়াজ হবে, হ্যাঁ, আর সেই বৃষ্টি এখনও সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির ঝমঝম শব্দ শুনবে, তো সেই কারণের জন্য টিনের ঘর করলো, ঝড়কে জড়িয়ে ধরে শান্তিতে ঘুম, ব্যাস শান্তির ঘুম গেছে উড়ে। আমি গত কালকেই না মনে হয় বলেছি ভিডিওতে যে তুই ঝড়কে জড়িয়ে ধরে শান্তিতে ঘুম দিচ্ছিস, বলছিস ঝড় যেদিন তোকে জড়িয়ে ধরবে, ক্যামেরাটা ল্যাগ করলো না, ঝড় যেদিন তোকে জড়িয়ে ধরবে সেই দিন তুই আর কুল কিনারা পাবি না। বলতে বলতে ঝড় বৃষ্টি দুটোই জড়িয়ে ধরেছে। এবার এই হাসিটা হচ্ছে ওর উল্টো পাল্টা কাব্যমারা কথাবার্তা, তার পরক্ষণেই যে ও মুখ থুবড়ে পড়ে, সেই কারণেই হাসিটা পায়। ঠিক যেমন ওই যে মন্দারমণি থেকে ফেরার সময় যে লাক্সারি বাস বুক করলো, দেখো লাক্সারি বাস যাওয়ার সময়ও বুক করা যেত, কিন্তু বিষয়টা ছিল ওদের বাড়ির থেকে কিন্তু সেই লাক্সারি বাসটা বাস স্ট্যান্ডটা ছিল না, মানে ওখান থেকে যেত না, ওদের বাড়ির থেকে কিছুটা দূর যেতে হতো, তারপরে সেখান থেকে বাস, ভালো বাস পাওয়া যেত। আমরা কি ভেবেছি বাড়ির থেকে আবার হেঁটে যাব, তার থেকে কিছুক্ষণের তো জার্নি, 5-6 ঘন্টা, ও ঠিক চলে যাব। তো আমাদের অসুবিধা হয়নি, ওদের অসুবিধা হয়েছিল, যেহেতু ওরা 3 জন, তার জন্য ওদের অসুবিধা হয়েছিল, খুব স্বাভাবিক। তবে হ্যাঁ, যেই বাসটাতে করে ওদের বাড়ি থেকে গেছিলাম সেই বাসটা সত্যি খুব কম স্পেস ছিল, ঠিক আছে। আর ফেরার সময় ওরা যেই বাসে এসছে তাতে করে কি বাবা, বাস হবে তো এইরকম, উড়িয়ে বাবা এনাফ স্পেস, বলতে বলতে আবার বমি চলে আসলো। তখন কি বললো, আমার জন্য মনে হয় কোনো বাসই তৈরি হয়নি, এর জন্যই কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না, তাই না? আর এই কথাটা কে বলেছিল? বিবি আমার উদ্দেশ্যে বলেছিল। কোথায় বসে বলেছিল? ওই স্বপ্নের ঘরে বসে বলেছিল। ওই স্বপ্নের ঘরে বসে বসে আমাকে এই কথাগুলো শুনিয়েছিল না, যে অতিরিক্ত ফাটাতে নেই, অতিরিক্ত ফাটালে পরে এরকম ফেটে যায়। তো যাই হোক, এই কথাটা যদি আমাকে না বলে নিজের ক্ষেত্রে ব্যবহার করতো বা এখনও যদি করে, তাহলে মনে হয় ফলটা বা লাভটা ওরই হবে, আমাকে বলতে হবে না। কারণ আমার মনের ভেতরে যা থাকে আমি মুখে সেটাই বলি। আমি অত অন্যের মনের গভীরে তো ঢুকে তো আর বসে নেই যে সে বা তারা আমাকে নিয়ে কি ভাবছে, তাই না? তো এটাই আর কি, যে ওই ঘরটা নিয়ে, ওই ঘরের থেকে ঝড় দেখবে, বৃষ্টিকে আলিঙ্গন করবে, সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে বাড়াবাড়ি করেছিল, তার জন্যই এই অবস্থা হয়েছে। এটা হচ্ছে দর্শকদের কথাবার্তা, ঠিক আছে, দর্শকরা বলেছে। আর একটা কথা বারবার বলেছে, এইভাবে ঝড় বৃষ্টি কে চায়? কখনো চেয়েও না এরকম ঝড় বৃষ্টি। আজকে তুমি যেটাকে সুখ বলে মনে করছো, ঝড় দেখবো, বৃষ্টি উপভোগ করব, সেটা অন্যের কাছে কষ্টের কারণ, অন্যের জন্য সেটা কষ্টের কারণ। তাই অন্যের কষ্টের কথা মাথায় রেখে কমসে কম বৃষ্টির নিয়মে হবে, ঝড় প্রাকৃতিক নিয়মে হবে, কিন্তু তোমার যে চাহিদা সেটাই মানুষ মেনে নিতে পারছে না, যে কী করে একটা মানুষ ঝড় চায়, ঝড়কে ভালোবাসতে পারে, তাই না? আচ্ছা, এই তো গেল। এইবার আমার কাছ থেকে আমার একজন, আমি ভেবেছিলাম উনি জাস্ট কাস্টমার, বাট উনি যে একজন ভিউয়ার সেটা আমি জানতাম না। তো একজন, সবাই এই টাইপের কমেন্টই করেছে, একজন শুধুমাত্র মনে হয় আমার কথা আর খর্দার পায়েলের কথা মাথায় রেখে বিবিকে কমেন্ট করেছে যে তোমার এই অবস্থা দেখে দুজন খুব আনন্দ পাবে, ঠিক আছে। আর এই দুজন কে বা কারা সেটা নিশ্চয়ই আর ভাঙিয়ে বলতে হবে না, নাম না বললেও মানুষে বুঝতে পারবে এই কমেন্টটা দেখে যে উনি ওই কমেন্টে কাদের কথা বলেছে। দেখো, উনি আমার কাছ থেকে মনে হয় 1বার না 2বার গয়না নিয়েছেন, আমার সঠিক মনে নেই, বাট 1বার গয়না নিয়েছে, সেটা আমার ভালো মতন মনে আছে। তো আমি ওনাকে ভালো জিনিস দিয়েছি, উনি সেই জিনিস পরে ছবিও পাঠিয়েছে এবং উনি সেই জিনিসের প্রশংসাও করেছে, সেটা গেল পুরো ব্যবসার দিক।
কিন্তু উনি সেই পর্যন্তই ক্ষান্ত থাকেননি। যখন আমি নাইটি অনলাইনে বিক্রি করা শুরু করলাম তখন উনি আমাকে এই কথাটাই বলেছে যে আমি বিবির কাছ থেকে নাকি সমস্ত কিছু ব্যবসা শিখে নিয়ে তারপরে ওকে ধোকা দিয়েছি। তো আমার মনে হলো যে না, যে কিনা আমার সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করে তার ধারণা তার কাছেই থাক। আর আজকে পুরো স্পষ্ট বোঝা গেল যে তার মনে আমাকে নিয়ে কী রকম ধারণা চলে। তো এরকম ধারণা যদি আরও কারো মধ্যে থেকে থাকে তো আমি সেটা ক্লিয়ার করে দিই। কারোর সর্বনাশ দেখে খুশি হওয়ার মতন ছোটলোক মানসিকতা আমার তো নেই, আর আমি কোয়াইট শিওর যে পায়েলেরও নেই। কারণ পায়েল বিবিকে ভীষণ ভালোবেসেছিল, বিবিকে ভালোবেসেছিল বলেই আমাকে দেখতে পারতো না, আমাকে পছন্দ করতো না। নতবা পায়েলকে তো আমি চিনতামও না, জানতামও না। আমাকে মানে দেখতে না পারার বা আমাকে হেট করার তো পায়েলের কাছে অন্য কোনো রিজন ছিল না। কি রিজন ছিল? বিবিকে ভালোবাসতো, আর বিবিকে নিয়ে যেহেতু আমি নেগেটিভ ভিডিও করতাম তার জন্য আমাকে দেখতে পারতো না। তো কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার সর্বনাশ দেখে, সে ছোট হোক বড় হোক, সর্বনাশ দেখে কখনো খুশি হতে পারে? এই ধরনের শিক্ষা আমাদের বাবা মা অন্তত দেয়নি। আমার বাবা মা তো দেয়নি, আর আমি শিওর ওর বাবা মাও দেয়নি। ঠিক আছে? তাই না জেনে শুনে এরকম কথা বলা, আপনি আমাকে কতটা চেনেন শুধুমাত্র তো ভিডিওর মাধ্যমে দেখেছেন। আর আমি যাদেরকে নিয়ে কথা বলি তাদের সঙ্গে আমার খুব কম বেশি চেনাশোনা আছে। আপনি তো শুধুমাত্র আমার কাছ থেকে একটা গয়না নিয়েছেন, একটা বা কি দুটো, সেই গয়না কিনে আপনি স্যাটিসফাইও হয়েছেন, আর শুধুমাত্র আপনি আমার ভিউয়ার, তাই না? তো এর থেকে আপনি আমার নেচার সম্পর্কে কি করে জানতে পারলেন যে আমি ওর সর্বনাশ দেখে খুশি হব? কে বলেছে আপনাকে যে ওর সর্বনাশ দেখে আমি খুশি হব? কোনো আইডিয়া আছে আপনি যে কথাটা বললেন? যাই হোক, আপনার ধ্যান ধারণা আমি বদলাতে আসিনি এখানে। আমি জাস্ট দুটো কথা বলবো। সেটা হচ্ছে ওর ঘরটা এমন জায়গায় না যে ও জানালা খুলে কখনো বাইরের দৃশ্য দেখতে পায় না। ওর চারিদিকে ঘর, সেইখান থেকে ওর মধ্যে একটা ব্যাকুলতা থাকা স্বাভাবিক যে আমি জানালাটা খুলবো, বাইরের প্রকৃতি একটুখানি দেখবো, বাইরের আলো বাতাস দেখবো। আর এই ব্যাকুলতাটা যে কোনো ওর জায়গায় থাকলে আমি তো দমবন্ধ হয়ে মারা যেতাম। সেই কারণে ওর এই যে একটা বাইরের প্রকৃতি দেখা, ঘরে বসে জানালাটা খুলে বাইরের আবহাওয়া নেওয়া, হাওয়া নেওয়া, ঘরে ঢুকবে সেটাকে ফিল করা, এটা বড্ড স্বাভাবিক। ঠিক আছে? এটা বড্ড স্বাভাবিক। তো সেই কারণের জন্যই কিন্তু ও এরকম আকুলি বিকুলি করতো। যে কোনো বাড়িতে যেত সেটা দেখে আকুলি বিকুলি করতো, কি সুন্দর জানালা খুললে কি সুন্দর দেখা যায়, বাইরের যে দৃশ্য দেখা যায়, আমাদের তা দেখা যায় না। কি বলতাম? নিজের ঘর বাদ দিয়ে বাদবাকি সবার ঘর ওর প্রিয়। কি কারণে প্রিয় ছিল? এই কারণের জন্যই প্রিয় ছিল। ঠিক আছে? তো সেইখান থেকে দাঁড়িয়ে ও ছাদে একটা ঘর করার সিদ্ধান্ত নিয়েছে। ওর ডিসিশনে ভুল। আমরা জীবনে কি সবসময় পারফেক্ট ডিসিশন নিই? সব ডিসিশন আমাদের জন্য ভালো হয়? কখনো না। কিন্তু হ্যাঁ, সেই ভুল ডিসিশনের মধ্যে আমাদের অজানা বিষয়টা থাকে, যে এই বিষয়টা সম্পর্কে জানতাম না, তার জন্য আমরা ভুল একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কিন্তু ও যেই ডিসিশন নিয়ে ৮০,০০০ টাকা খরচা করে টিনের ঘর বানিয়েছে, সেটার মধ্যে একটা কমন সেন্স ভীষণ পরিমাণে লুকিয়েছিল। আমরা জানি ঝড় হলে পরে বড় গাছের ক্ষতি আগে হয়, বড় বাড়ির ক্ষতি আগে হয়। সেই বাড়ি যদি কাঁচা হয়, ঠিক আছে, সেই বাড়ি যদি কাঁচা হয় তাহলে সেই বাড়িগুলোর ক্ষতি আগে হয়। বড় গাছগুলো দেখবে আগে ভেঙে পড়ে, ছোট গাছগুলোর ক্ষতি কম হয়। এটা বড্ড স্বাভাবিক একটা বিষয়। সেখানটায় ও কী করলো? সেখানটায় ও ছাদে একটা টিনের ঘর করলো। এটা কি কেউ করে? ও যদি নিচে কোনো জায়গায় ও টিনের ঘর করতো তাহলে কি ওর এই কথাগুলো আমি কি বলতাম? যে কোনো সময় ঝড় আসলে পরে দেখা গেল টিনের চালটাই উড়ে গেল, এই কথাটাকে আমি বলতাম না। কারণ এটা একটা নর্মাল সেন্স, এটা একটা এত জ্ঞান রাখে, এত গুগল ঘাটে, এত কিছু জানে, কিন্তু এইটা এদের মাথায় আসেনি যে ছাদের উপরে টিনের ঘর করাটা শুধুমাত্র একটা ফালতু চিন্তাভাবনা, একটা ফালতু কাজ ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। এটা ওদের মাথায় আসেনি, এখন বুঝতে পারছে। এই তো না, ওই জায়গাটাকে ওটাকে কি বলে, প্লাস্টার করে ওই জায়গাটা বন্ধ করা যাবে? কিছুই করা যাবে না। কিন্তু কি করা যাবে না যাবে সেটা পরবর্তী দিনে মিস্ত্রি আসবে, মিস্ত্রি দেখে তারপরে সেটা ঠিক করবে। এটাও বলেছিলাম যে ওই টিনের ঘরে শুধুমাত্র শীতকাল ছাড়া আর কোনো সময়ই থাকতে পারবে না। গরমকালে থাকতে তো পারবেই না। যদি এসি বলেছিল না এসি লাগিয়ে নেবে পরবর্তীকালে, এসিও লাগাতে পারবে না। কারণ ওই এসি লাগাতে গেলে আরও খরচ,
আরও অনেক খরচ, ঠিক আছে, এমনিতে তো খরচ করেই ফেলেছে, মানে কি বলবো, একটা যদি এমনি প্লেন দেওয়াল তুলে নিয়ে এমনি একটা ঘর করতো জানালা টানালা দিয়ে, সেটাও মনে হয় পারবে না, কারণ ভিত সেরকম স্ট্রং না, তার জন্য ওপরে ঘর করতে পারবে না এরকমটা শুনেছিলাম। নতুবা ওর হাজব্যান্ড বলেছিল যে পেঁপে গাছের ভারে ছাদ ভেঙে পড়বে, তো এরকম একটা ধারণা যার মনের মধ্যে থাকে তাহলে সেই কথা শুনে বোঝাই যায় যে ওদের ওপরে টিনের ঘর ছাড়া দেওয়াল গাঁথনি দিয়ে কোনো ঘর হবে না। হ্যাঁ, তো এই কারণের জন্য এই টিনের ঘর বানিয়েছে, আজকে এই পরিস্থিতি। তো কিছু বলার নেই, তবে হ্যাঁ একটা কথাই বলবো যে ওর যে ব্যাকুলতাটা ছিল, ওর যে প্রকৃতিকে ভালোবাসার একটা চাহিদা ছিল, সেটা মিটলেও, সেটা ওই টিনের ঘরটা করে মিটলেও প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে। যেমন অত্যন্ত গরমে একদম থাকতে পারবে না, শীতকালেও কিন্তু মারাত্মক ঠান্ডা, শীতকালে শুধুমাত্র দিনের বেলায় থাকতে পারবে যখন রোদ উঠবে, বাদ বাকি না ওই জানলা খুলতে পারবে কারণ হাওয়া ঢুকবে হু হু করে, আর না হচ্ছে তোমার রাত্রেবেলা টিকতে পারবে কারণ মারাত্মক ঠান্ডা আর ওই ফাঁক দিয়ে হাওয়া ঢুকবে। সুতরাং শীতকালেও সেরকম ফ্রেন্ডলি না, শুধুমাত্র ওই রোদ উঠলে পরে দিনের বেলায় থাকতে পারবে, নতবা থাকতে পারবে না। বুঝতে পেরেছো তো? এই ছাদের উপরে টিনের ঘর করাটা এটা হচ্ছে পুরোটাই একেবারে ভুল ডিসিশন, আর ওর ভুল ডিসিশনের জন্য ও ভুগছে, আর ওর সেই ভোগান্তি দেখে আমি খুশি হব এরকম এরকম নীতি আমার কোনোদিন ছিলই না। তাহলে অন্য কারোর কষ্টে আমি নিজের চোখের জল মোছাতে গিয়ে নিজে চোখের জলে নাকের জলে এক হতাম না, ঠিক আছে? অন্য কারোর কষ্টে হাসা বা অন্য কারোর কষ্টে আনন্দ উপভোগ করা, না, ওটা পারবো না, ওটা করতে পারবো না, ঠিক আছে? দেখছিলাম আগের দিন দুধ চায়ের সঙ্গে সিঙ্গারা খাচ্ছে, গজা খাচ্ছে, ওই টপিকটা নিয়ে আমি কোনো কিছু বলিই নি, কারণ যখন কথা হতো তখন উদম উদম গালাগালি দিতাম। আমার ভাষা তো আবার বাস কন্ডাক্টরের থেকেও খারাপ, তো ওই ভাষাতেই গালাগালি দিতাম। এখন আর প্রয়োজন নেই, যার ভালো সে বুঝতে শিখে গেছে। আমাকে তো কারোরই প্রয়োজন নেই, আমাকে কারোরই প্রয়োজন নেই, সেই কারণে আমি ওই বিষয়টা নিয়ে টপিকও তুলিনি। যেটুকু আমার কন্টেন্টের জন্য বলার আমি সেইটুকুই বলবো, এক্সট্রা কনসার্ন আমি আর কারোর জন্য দেখাবো না। চায় না মানুষ, কেন দেখাবো? জ্ঞান ভালোবাসা যেচে পড়ে দিতে নেই, খিল্লির পাত্র হয়ে যেতে হয়। কন্টেন্ট করছি, কন্টেন্টই করব। যাই হোক, তারপরে দেখলাম বিবির মেয়েকে ফেভারিট জামা ওটা ওর, পছন্দটাই এরকম। মানুষ বাদ দিয়ে জামা কাপড় হয়তো ভালোই চুজ করতে পারি, যেটাই চুজ করি, যার জন্যই চুজ করি, সেটা তার পছন্দের জিনিস হয়ে যায়, নজর না লাগুক বাচ্চাটার, ব্যাস। এই তো, এটুকুই, আর বেশি কিছু বলার নেই ওর ওই ভিডিওটা নিয়ে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।